পরিবর্তনের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দেয় নাই। ফলে আপনারা ভয় পাবেন না। বিগত সময়ে একটা দলের শাসন ছিল, আর কোনো দল কথা বলতে পারতো না। কথা বললেই জেলে নিয়ে যাওয়া হতো, গুম করা হতো, হয়রানি করা হতো। আমরা দেখছি বাংলাদেশকে আবারও সেবার একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এক ক্ষমতাসীন দল, সরকারি দল, শুধু তারাই কথা বলবে, অন্য দলকে কথা বলতে দেওয়া হবে না। সংসদে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না। আমরা জনসভায় কথা বলতে গেলে ককটেল ফুটানো হয়, বোমা মারানো হয়। এই একদলীয় শাসন যদি আবার শুরু করার কথা কেউ ভাবে, আওয়ামী লীগের পরিণতির কথা আপনারা ভাববেন। আওয়ামী লীগ 16 বছর একদলীয় শাসন করে দিল্লিতে হেলিকপ্টার নিয়ে পালাতে হয়েছিল। এখন তারা নিষিদ্ধ টাকা দিয়ে কয়েকটা মিছিল করে তারা হচ্ছে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। সেই আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে থাকব। জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল 2024 সালে। 2026 সালে আজকে 2 বছর আমরা বর্ষ পূর্তি উপলক্ষে এই সকল বিভিন্ন উপজেলায় আমরা যাচ্ছি জুলাই পদযাত্রা নিয়ে। আমাদের এবারে জুলাই পদযাত্রার 5টি বিষয়কে সামনে রেখে আমরা এসেছি আপনাদের কাছে। সেই 5টি বিষয় হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন। আপনারা জানেন 2024 সালের গণ অভ্যুত্থানের পরে আমাদের সকলের দাবি ছিল সংস্কার, অর্থাৎ দেশের পরিবর্তন। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, লুটপাট করেছে, বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের গুম খুন করেছে এবং শাপলা গণহত্যা করেছে, পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং জুলাই মাসে সাধারণ ছাত্রদেরকে হত্যা করেছিল। সেটার বিচার আমরা চেয়েছিলাম। আমরা এমন একটা দেশ এবং সরকার চেয়েছিলাম যাতে বাংলাদেশে কথা বলার অধিকার থাকে, মত প্রকাশের অধিকার থাকে। সে কারণে সংস্কারের দাবি এসেছিল এবং আপনারা দেখেছেন 32টি দল মিলে দীর্ঘ 6-7 মাস ধরে আলোচনা করে তারা জুলাই সনদ প্রণীত করেছিল এবং সেই জুলাই সনদের জন্যই পরবর্তীতে নির্বাচন হয়েছিল, গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে হয়েছিল। সেই সংসদ নির্বাচনের পাশে গণভোটে আমরা সবাই হ্যাঁ অথবা নাতে ভোট দিয়েছিলাম। বাংলাদেশের 70% মানুষ হ্যাঁ এর পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছিলেন কিনা আপনারা? হ্যাঁ এর পক্ষে ভোট। আমরা সবাই কিন্তু হ্যাঁ এর পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছিলাম। কিন্তু এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে পাল্টে গিয়ে সেই সংস্কার এবং জুলাই সনদকে অস্বীকৃতি জানিয়েছে, গণভোটকে অস্বীকৃতি জানিয়েছে এবং এখন পর্যন্ত তারা সংস্কার বাস্তবায়ন করে নাই। আমরা বলছি সংস্কার হচ্ছে জনগণের ম্যান্ডেট। আমরা সবাই ভোট দিয়েছি সংস্কারের পক্ষে। কেন আমরা সংস্কার চাই? আমরা সংস্কার চাই যাতে পুলিশ সংস্কার হয়, পুলিশ কোনো দলীয় পুলিশ না হয়, প্রশাসন কোনো দলীয় পুলিশ প্রশাসন না হয়। আপনারা আদালতে গেলে যাতে ন্যায় বিচার পান। যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে চাঁদাবাজি, দুর্নীতি কোনো কিছুই বন্ধ হবে না, মাদক কারবারি বন্ধ হবে না, কারণ পুলিশ দলীয় পুলিশে পরিণত হবে, এদের কাউকে গ্রেফতার করতে পারবে না। আমরা দ্বিতীয় বিষয় বলেছি যে কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। জুলাই অভ্যুত্থানে তরুণরা, ছাত্ররা নেমে এসেছিল চাকরির দাবিতে, কর্মসংস্থানের দাবিতে। আপনাদের প্রত্যেকের ঘরেই কিন্তু তরুণরা রয়েছে, তরুণীরা রয়েছে, তাদের চাকরি দরকার, কর্মসংস্থান দরকার। এই বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল 1.5 বছরে 18 মাসে তারা 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে। কয় কোটি? 1 কোটি কর্মসংস্থান। 4 মাস গিয়েছে, কয়টা কর্মসংস্থান তৈরি হয়েছে? একটাও কর্মসংস্থান তৈরি হয় নাই। যেই বাজেট দিয়েছে সেই বাজেটে কোনো কর্মসংস্থানের রূপরেখা পর্যন্ত নাই। এরপরে আমরা বলেছি বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ সংকট নিরসন করতে হবে। শেখ হাসিনা সরকার কোটি কোটি টাকা লুটপাট করেছে বিদ্যুতের নামে, দুর্নীতি করে। এবং আপনারা জানেন যে সারা দেশে এখন লোডশেডিং হচ্ছে, 7 ঘন্টা 8 ঘন্টা করে লোডশেডিং হচ্ছে, কারেন্ট থাকতেছে না। সখীপুরে কি কারেন্ট থাকে? লোডশেডিং হয় কি না? যদি লোডশেডিং হয় তাহলে এই বাজারগুলা কিভাবে চলবে? যদি লোডশেডিং হয় শিল্প কারখানা কিভাবে চলবে? যদি লোডশেডিং হয় তাহলে কৃষিতে সেচ ব্যবস্থা কিভাবে হবে? যদি লোডশেডিং হয়, যদি বিদ্যুৎ সংকট নিরসন না হয়
তাহলে কোনোভাবেই দেশের অর্থনীতি নিরসন করা সম্ভব নয়। ফলে আমরা দাবি জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যেই বিদ্যুৎ সংকট নিরসন করতে হবে, অবৈধ চুক্তি বাতিল করতে হবে এবং দুর্নীতি লুটপাট বন্ধ করতে হবে। আমরা আরো দাবি জানিয়েছি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে, নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, গ্যাস, চিনি এই সব কিছুর দাম কমাতে হবে। সিলিন্ডার গ্যাসের দাম হয়েছে কয়েক গুণ, বিদ্যুতের দাম 17% বৃদ্ধি করেছে এই সরকার আসার পরে। আন্তর্জাতিক যুদ্ধে ইরান আমেরিকা যুদ্ধের দোহাই দিয়েছে, সেই যুদ্ধ কিন্তু এখন শেষের পথে এবং আন্তর্জাতিক বাজারে কিন্তু তেলের দাম কমিয়ে দিয়েছে, কিন্তু বাংলাদেশে এখনো জ্বালানি দাম কমে নাই। আমরা এছাড়া আরো বলেছি সীমান্তে আমাদের ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে, ভারতীয় নাগরিকদেরকে পুশিং করা হচ্ছে বাংলাদেশে অবৈধ বাংলাদেশি বলে, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের যারা সরকারের দায়িত্বে রয়েছে তারা এই সীমান্ত হত্যাকে অস্বীকার করছে। তারা পুশিং বন্ধে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করতে পারছে না। আমরা বলবো রোহিঙ্গাদেরকে এরকম বাংলাদেশে প্রবেশ করিয়ে বাংলাদেশের উপর একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এখন পশ্চিমবঙ্গ থেকে, আসাম থেকে বাংলাদেশে আবারও অবৈধ বাংলাদেশি বলে ভারতীয় নাগরিকদেরকে প্রবেশ দিয়ে বাংলাদেশিদের উপর আরেকটা বোঝা চাপানোর পায়তারা বন্ধ করতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরীক ছিল, নিজেরাই তারা স্বীকার করেছে। ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে। জাতীয় নির্বাচনের আগে অনেক নাটক হয়েছে, আপনারা দেখেছেন, আমি সেদিকে যাচ্ছি না। তারপরে একটা নির্বাচন হয়েছে, একই দিনে দুটো নির্বাচন হলো, একই ধরনের অর্ডারের মাধ্যমেই হলো। আমরা বিরোধী দল দুটাকেই গ্রহণ করলাম, শপথ নিলাম। সরকারি দল একটা শপথ নিল, আর একটা নিল না। দেরিতে এসে তারা ব্যাখ্যা দিলেন যে এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তারা তখন সবকিছু মেনে নিয়েছিলেন, এটা আসলে তারা মনের দিক থেকে মেনে নেননি। রাজনৈতিক দল কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির সাথে যদি এই ধরনের তামসা এবং প্রতারণা করা হয়, তাহলে ভবিষ্যতে মানুষ রাজনীতিবিদদেরকে আর সম্মান করবে না, যে এদের কথার 2 পয়সার কোনো মূল্য নেই। এরা যখন তাদের সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে, তখন জনগণের সাথে দেওয়া সমস্ত ওয়াদা ভুলে যাবে। আমরা বিস্মিত হলাম, জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে প্রতারণার আত্মস্বীকৃত সাক্ষী পাওয়া গেল। লজ্জা, সামান্য হায়া শরম থাকলে এটা হওয়ার কথা ছিল না। ভালো হয়েছে, জাতি চিনে ফেলছে। এখন আর অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। ওখানে যা বলা হয় কার্যকরীতে তা লেখা হয়ে যায়, ইতিহাসের অংশ হয়ে যায়, যদি এটা এক্সপাঞ্জ না হয়ে থাকে। যেহেতু এই বক্তব্য এক্সপাঞ্জ হয় নাই, কাজেই এই আত্মস্বীকৃতিও রেকর্ড হয়ে থাকলো। তারা এই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই চার্টার একটা অন্তহীন প্রতারণার দলিল, আর এই সংসদেই দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন। তারা বলেন এই 4টা যদি জনগণ না বুঝে, তাইলে 31টা বুঝে কিভাবে? চারটা তো ছোট 31টার চাইতে, তাইলে 31টা বুঝে নাই জনগণ। সুতরাং জনগণকে আপনারা মূর্খ বলছেন, মূর্খ। আমরা এখানেও নিন্দা জানাই। জনগণের বিবেচনাবোধের উপরে যারা প্রশ্ন তুলে, বুঝতে হবে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্রে বিশ্বাস করলে জনগণের বিবেচনাবোধের উপর প্রশ্ন তোলার কারো কোনো অধিকার নেই। এই কাজটা তারা অবলীলায় করেছে। দুঃখ লাগে, আগেই বলেছি 17.5 বছর তারাও তো মজলুম ছিলেন। তাদেরও তো বহু লোক নিহত হয়েছে, গুম হয়েছে, পঙ্গু হয়েছে, জেলে গিয়েছে। হ্যাঁ, এইটা ঠিক যে সবাই জেলে যায়নি। যারা জেলে যায়নি, গুলি খায়নি, পঙ্গু হয়নি, যাদের আপনজন কেউ শহীদ হয়নি, তারা শহীদ পরিবারের হাক আর বুঝতে পারবে না।
আমরা দেখেছি 5 আগস্টের পর যখন প্রয়োজন ছিল শহীদ পরিবারের কাছে যাওয়ার, যারাই প্রয়োজনটা উপলব্ধি করেছে তারা শহীদ পরিবারের কাছে গিয়েছে। আর কেউ কেউ তখন থেকেই নির্বাচনের দাবি তুলেছে। শহীদদের তাজা রক্ত তখনও ভাসছে, মায়ের চোখে তখনও পানি নয়, রক্ত ঝরছে। সেই সময় তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, এই কাজটা না করে কিভাবে কিছু রাজনৈতিক দল তারা তখন থেকে নির্বাচনের জিকির তুলতে পারল? কাজেই তাদের কাছে তাদের আপন সঙ্গীদেরও রক্তের কোনো মূল্য নেই। যদি সে মূল্য থাকতো তাহলে আগে দেশবাসীর পাশে দাঁড়াতো। নির্বাচন কার জন্য? সরকার কার জন্য? জনগণের জন্য। সেই জনগণ ট্রমাটাইজড, আহত, দারুণ কষ্টে আছে। তাদের কষ্টে পাশে না দাঁড়িয়ে তখন সেই কাজ করা হয়েছে, আর আমাদেরকে ব্লেম দেওয়া হয়েছে আমরা নির্বাচন চাই না। নির্বাচন না চাইলে পরে নির্বাচনে অংশগ্রহণ করলাম কিভাবে? সম্মানিত বন্ধুগণ, আমরা নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাই নাই। ষড়যন্ত্র করা হয়েছে, আমরা নিন্দা জানাই। ইন্টারিম গভর্নমেন্ট যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরীক ছিল, নিজেরাই তারা স্বীকার করেছে। ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে। তারপরে এই রায় কেন মেনে নিলাম? এখানে একজন আপা রিকনসিলিয়েশনের কথা বলে গিয়েছেন, ধৈর্যের কথা বলে গিয়েছেন, জাতিকে গৃহযুদ্ধ থেকে বাঁচানোর কথা বলে গেছে। 17.5 বছর পরে এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের ফসল হিসাবে যদি আমরা সেদিন রিভোল্ট করতাম, এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করতাম, তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে এর শেষ কোথায় গিয়ে দাঁড়াতো কেউ জানে না। 11 দল দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, কিন্তু সাথে সাথে 11 দল এটাও বলেছে নির্বাচনে এই ষড়যন্ত্রের ফল মেনে নিলেও আমরা গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেব না। এ পর্যন্ত 10 থেকে 11 বার আমার কাছে ফরমাল প্রপোজাল এসেছে যে আসেন আমরা সংস্কার করার জন্য, সংশোধনের জন্য একটা সংশোধন কমিশন করি। আমাদের পরিষ্কার জবাব, সংশোধনের জন্য কোনো কমিশন লাগে না। সংশোধনের জন্য সরকারি দল ট্রেজারি বেঞ্চ থেকে বিল আনতে পারে, বিরোধী দল আনতে পারে। সেই বিল আসবে, বেটিংয়ে যাবে, আবার ফিরে আসবে, তারপরে আলোচনা হবে, আলোচনার পর ভোটে যাবে, ভোটে যদি এটা গ্রহণযোগ্য হয় তাহলে পাশ হয়ে যাবে। এটার জন্য কোনো কমিশন লাগে না। এখানে সংশোধনী কমিশন করার জন্য গণভোট হয় না। গণভোট হয়েছে দেশের পচা রাজনীতির আমূল পরিবর্তন সাধনের জন্য, ফ্যাসিবাদের মূল কেটে দেওয়ার জন্যে। আমরা সেই সংস্কার চাই। বিএনপি ওয়াদা থেকে সরে গিয়েছে। আপনারা কি চান আমরাও জাতির সাথে বেঈমানি করি? আমরা বেঈমানি করতে